কারণ জনগণ কি চাইতেছে, জনগণ ওনার কাছে চায় না যে খাবার চায় না, না। জনগণ চায় নিজে কিছু করে প্রতিষ্ঠিত হওয়ার, কারো দয়া চায় না। কারো দয়া চায় না। কিন্তু ওই জিনিসটা এখন নাই। কারণ আপনি ফুটপাতে একটা ছেলে দোকান করতেছে, হ্যাঁ ও দোকান করতে পারে, ফুটপাতও আমাদের দেশে থাকবে, আমাদের দেশে ফুটপাতও থাকবে, রিক্সা থাকবে, সিএনজি থাকবে, হকার থাকবে, সবাই মিলে একটা দেশ, সবাই মিলে একটা দেশটা। কিন্তু একটা হকার পাবে কতটুক? ফুটপাতে ও 2.5 ফিট বাই 1.5 ফিট এতটুক জায়গার মধ্যে ও দোকানদারি করবে, সমস্যা নাই, ওইটা করবে সেফ। তারপরে রিক্সা চলবে, ওর একটা লেন ব্যবহার করবে, সিএনজি চলবে, সিএনজির নির্দিষ্ট পার্কিং থাকবে, নির্দিষ্ট থাকবে, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু এই ধরনের কোনো মনিটরিং নাই। ফুটপাত তো দেওয়া হয়েছে সচরাচর মানুষ হাঁটার জন্য। হ্যাঁ। আপনি যদি এটা দখল করে বসে থাকেন, আপনি যদি এটা দখল করে যদি এখানে দোকানদারি করতে চান, তাহলে মানুষ হাঁটবে কিভাবে বলেন? যেমন আমাদের দেশে এতটুক দেশে আমরা 20 থেকে 22 কোটি মানুষ, এতটুক দেশে 20 থেকে 22 কোটি মানুষ, এই জনসংখ্যা নিয়ে কোথায় যাব? সেই জন্য আমাদের সব কিছুরই দরকার আছে, আমাদের ফুটপাতের দরকার আছে, আমাদের রিক্সারও দরকার আছে, আমাদের কারণ ফুটপাত না থাকলে দেখা যাচ্ছে আবার চুরি চামারি, মোবাইল চুরি, চিন্তা এগুলো বাড়ি যেতে পারে, মানুষ বেকারত্ব বোধ করবে। বেকারত্ব বোধ। এখন ফুটপাতের দরকার আছে, আবার ফুটপাত থাকলে মানুষ হাঁটবে কোথায়, সেটাও একটা না, সমস্যা। ফুটপাত ওই তো আমি তো বললাম, একটা ফুটপাতে ও পাবে 1.5 ফিট বাই 2.5 ফিট, ওর পজিশনটা হবে 1.5 ফিট বাই 2.5 ফিট। হ্যাঁ। 1.5 ফিট বাই 2.5 ফিট হলে কোনো সমস্যা নাই। দেখেন এইখানে যে এলাকায় আছে, অন্য এলাকায় একজন 20 ফিট বাই 10 ফিট দখল করে বসে আছে একজন, ওখানে 20 ফিট বাই 10 ফিট হলে আমরা 4 জন হকার বসাইতে পারতেছি। 4 জন হকার বসলে 4টা ফ্যামিলি আমাদের চলতেছে, 4টা ফ্যামিলি চলতেছে। আমরা 4টা ফ্যামিলির ওইটা না করে একজনের 20 ফিট বাই 10 ফিট এমনও যায়, দেখেন একজনের 4টা করে দোকান বসাইছে, এরকমও সিস্টেম আছে। ফুটপাতকে কি আপনি তাহলে উৎসাহিত করছেন? আমার মনে হয় হ্যাঁ। ফুটপাত না করে এই লোকগুলারে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে হয় না? হ্যাঁ, অবশ্যই। সরকার যদি উদ্যোগ নেয় এই লোকগুলারে বিদেশে পাঠানো, অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দেওয়া, অথবা ফুটপাত না ব্যবহার করে এমন একটা জায়গা নির্ধারণ করে দেওয়া দরকার যেখানে বসে ওই জায়গাটা শুধু এরই বিজনেস করবে, তাহলে তো আর রাস্তার ক্ষতিটা হচ্ছে না। হ্যাঁ, ঠিকই আছে। আমাদের দেশে ফুটপাতে দেখবেন অনেক তরুণ আছে, মাস্টার্স পর্যন্ত করে আসে ও ফুটপাতে আছে, হ্যাঁ, তারপরে ইন্টার করছে, ডিগ্রি করছে, কোনো কর্ম নাই, কোনো চাকরি পাইতেছে না, ও এসে ফুটপাতে দোকান করতেছে। কারণ ওই ছেলেটাকে আপনি কী করবেন? রাষ্ট্রীয়ভাবে যদি ওদেরকে করা হতো, হেল্প করা হতো, একটা ছেলে মেট্রিক পাস করছে, ঠিক আছে, সুদবিহীন 2 বছরকার জন্য তোমাকে 3 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, সুদবিহীন। 3 বছর পরে কী করবা? যদি তুমি দিতে না পারো, তুমি সুদের আওতামুক্ত করে যাবা। আচ্ছা। তারপরে দেখা গেছে ইন্টার পাস করছে, তুমি 4 লাখ পাবা 3 লক্ষ টাকা কেন দিবে সরকার? সুদমুক্ত। উনি যে মেট্রিক পাস করছে, ওনার তো কর্ম নাই। হ্যাঁ। যেমন আমি তুমি একটা কিছু করো। হ্যাঁ, তুমি একটা কিছু করো, 3 বছর কোনো কিছু একটা করো, 3 বছর পর তুমি দেখো, মনিটরিং করবো ও পারতেছে না পারতেছে, এটা তো দেখতে হবে। তারপরে ইন্টার পর 4 লাখ টাকা দিল, ও কিছু করতেছে না করতেছে। তারপর ও টেকনিশিয়াল, যেমন একটা ছেলে মেট্রিক পাস করার পরে ও কোনটার উপর পারদর্শী, ও কি মোবাইলের দিক পারদর্শী, ও কি কম্পিউটারের দিক পারদর্শী, ও কোন সেক্টরে পারদর্শী, ওইটার উপর দেওয়া হোক, ট্রেনিং দেওয়া হোক। ট্রেনিং দিয়ে তারপরে লোন ট্রেনিং দাও, দেওয়া, নাহলে তো সে লস দিয়ে ফেলবে। লস দিয়ে ফেলবে। যেমন আমাদের দেশে বিদেশে মানুষ যায় ছাড়া, মানে যেগুলো বিদেশে যায়, এই বাইরে হাতের কাজ জানে না, বা কোন ভাষা জানে না। টেকনিক জানে না, না জানার কারণে কি হয়, আমার দেশে ওইখানে যায় লেবারি করে, হ্যাঁ। লেবারি করে বিভিন্ন রকম ছোট কাজ করে, আমার দাম থাকে না। ময়লা সাফ হ্যাঁ, করা, ময়লা সাফ করে। রাস্তা সাফ এই করা। ছেলেটাকে যদি আমি এই দেশ থেকে টেকনিক দিয়ে পাঠাইতাম, ওইখানে আমাদের 3টে শ্রমিকের মজুরি সে একাই নিয়ে আসতে পারতো। Right. হ্যাঁ, রাইট। 3 জনকার মজুরি একাই নিয়ে আসতে পারতো না। পেরে কি করতেছে, ওইখানে দেখা গেছে বেচা কিনে করে জমি বন্ধক থুইছে, তারপরে সংসার লোন নিছে, কিস্তির লোন নিছে, সুদের উপর নিছে, বিদেশ যায়, কেউ কর্মের সাথে সেটেল হইতেছে, কেউ দালালে খপ্পর পরে হইতেছে না, তখন দেশে ফিরে আসতেছে, আসার পর আবারও অভাব অনাটন, লাস্টে ওই বাধ্য হয়েও ফুটপাতে যাইতেছে। Right. তো আমরা তো এই ধরনের পরিস্থিতি তো গড়ে সে তুলতে তো তার পারছি। পরিবার চালাইতে হবে, হ্যাঁ, নিজে চলতে হবে, অবশ্যই। তার একটা খরচ আছে। খরচ আছে। তো এটা যখন করতে পারতেছে না, ও বাধ্য হয়ে কি ফুটপাতে বসতেছে, যে কোনো প্রকারে করতেছে, ঋণের এদিক চাপ আছে, ফ্যামিলির চাপ আছে, নিজের মানসিক আছে, কিছু তো করতে হবে, তখন বাধ্য হয়ে ফুটপাতে যাইতেছে। ও ইচ্ছে করে ভাবে কেউ ফুটপাতে যায় না। রাইট, এটা সঠিক বলেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি তো এই বিষয় নিয়ে কথা বলেছেন, আপনি বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কি হ্যাঁ। বুঝতেছেন? তারা কি ঠিকভাবে ডিউটি পালন করতেছে? জনগণের যে সার্ভিস দেওয়া দরকার সেটা কি দিচ্ছে? অসম্ভব। আইন শৃঙ্খলা বলতে আমাদের দেশে বর্তমান কোনো কিছু নাই বললেই চলে, একেবারে 25%। কারণ আপনি এখন এখানে একটা কোনো ঘটনা ঘটার 10 মিনিট পরও আপনি প্রশাসন পাবেন না, 10 মিনিট পরেও পাবেন না প্রশাসন। পুলিশের সামনে জনগণের মারতেছে, পুলিশ কিছুই করতেছে না। পুলিশ কোনো কিছু, পুলিশ হাত পা আছে, ওনারা করতেছে না, প্রয়োগ করতেছে না। প্রয়োগ করলে কি হয়, যেমন একজন সন্ত্রাসী পুলিশ অনেক কষ্ট করে ধরছে, ধরার পর উপর থেকে ফোন আসতেছে, হ্যালো বলার পর পুলিশ ছেড়ে দিতে বাধ্য। কারণ এই জন্য বাধ্য, কারণ ও হ্যালো বলছে। পুলিশ জীবনের রিস্ক নিয়ে যখন সন্ত্রাসী ধরছে, তখন ছেড়ে দিল, তখন ও তো দ্বিতীয়বার উৎসাহিত হইতেছে না ধরার জন্য। Right. যেমন আমরা গাড়ি চালাই সিএনজি সেক্টর, ট্রাক সেক্টর, বাস সেক্টর, একটা ধরেন ট্রাক ধরছে, আদি যুগের ট্রাক, অনেক আগের 50 বছরের ট্রাক, অনেক কষ্ট করে ধরছে, সার্জেন্ট ধরছে, ধরার পরে সার্জেন্ট ট্রাফিক জীবনের ঝুঁকি নিয়ে ধরছে, ধরার পরে
যখন ওই ফোন দিচ্ছে টিয়ের কাছে ফোন দিচ্ছে টিয়ে বলছে এই স্যার আমি গাড়ি চালাই আমার নিজের এটা অভিজ্ঞতা টিয়ে বলছে এই সার্জেন্ট স্যার ওটা আমার গাড়ি। তখন ও যখন ছেড়ে দিল তখন ও যখন নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করতে পারলো না তখন আইন প্রতিষ্ঠিত হবে কীভাবে যে এতদিন আমাদের দেশে হ্যালো বন্ধ না হবে উপরের থেকে? হ্যাঁ, উপর থেকে হ্যালো বন্ধ না হবে। যেমন একজন অফিসার আমাকে ধরছে আমাকে মামলা দিবে, জায়গাত মামলা দিতে ওরটাও প্রয়োগ করবে, কারো হ্যালোর দরকার নাই। কোনো হ্যালো সিস্টেম যে এতক্ষণ হ্যালো বন্ধ করতে আমরা না পারছি এতক্ষণ আমাদের দেশে সুশাসন কোনো প্রকারের সম্ভব না। একদম যুক্ত কথা একদম বলেছেন। কোনো প্রকারের সম্ভব না, হ্যালো বন্ধ করতে হবে। এটা মন্ত্রী হোক মিনিস্টার হোক যে হয় হোক, এইখানে মন্ত্রীর গাড়ি আছে একজন টিএ আসছে ও ওটাই সিজ করতে পারবে, কিন্তু তুমি গাড়ির রাস্তা পার্কিং ছাড়া দাঁড়াইছো, এখানে কোনো হ্যালোর কারবার নাই। তখন দেখবেন অটোমেটিক আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হয়ে যাবে, আইন মানতে বাধ্য। আমরা তো এমন সিস্টেমে নিয়ে গেছি আমরা তো কেউ কারো আইন মানতে বাধ্য না। না, হ্যাঁ? কেউ মানে কেউ না। কেউ কারো মানি না, না মানার কারণে আমাদের দেশে আইন শৃঙ্খলাটা এই জায়গায় চলে গেছে। আচ্ছা, এটা এই যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা সরকারের পতন ঘটেছে, মানুষ আশা করেছে নতুন সরকার আসবে, নতুন একটা দেশ হবে, যেমনটা আপনি চেয়েছেন এমন বাংলাদেশকে পেয়েছেন? ভাই বললে অনেক কিছুই বলা যায়, যেমন সেই সময় আমাদের তরুণরা বুকের তাজা রক্ত দিচ্ছে, 1400 প্রাণ, 20,000 মানুষ আহত, তারা কিন্তু চায় না এরকম বাংলাদেশ। তারা চাইছিল কি? আপনি কিরকম বাংলাদেশ চাইছিলেন? আমি চাইছিলাম বৈষম্যহীন। আমার ছেলে কোন দল করে কোন ইয়ে করে ওইটা ফ্যাক্টর না, আমার ছেলে লেখাপড়া করছে, পরীক্ষায় পাশ করবে এবং পরীক্ষা দিবে, দেওয়ার পর চাকরি করবে ওর যোগ্যতায়, কারো হ্যালোর যোগ্যতা না বা কেউ সুপারিশ ওরকম যোগ্যতায় না। রাইট। কিন্তু এই বৈষম্য নাই, এখন দেখতেছি বৈষম্য নাই। প্রত্যেকটা সেক্টরে যাই দেখেন আপনি, যার হ্যালো আছে তারা সেই জায়গায় আছে, যার হ্যালো নাই তারা সেই জায়গায় নাই। আজকে আমাদের নিহত ছেলেরা এরকম দেশ চায় নাই। তারপর তার দিক তাকান, তাদের বয়স একেবারে নিম্ন, তারা এই দুনিয়ার স্বাদ পায় নাই, তারা বিবাহ করে নাই, তাদের বয়স 14, 15, 17, 18, 22, বুঝছেন, তারা এই দুনিয়ার স্বাদও পায় নাই, বউ বাচ্চাও নাই, তারপরও তারা আজকে কি বুঝছেন এরকম বাংলাদেশ চায় না। আজ যেরকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা অজরে কাঁদতাম ভাই, আমি সারা রাত অজরে কাঁদতাম এদের দেখে, এই ছেলেদের ইয়ে দেখে, বুঝছেন, যখন মুক্ত ইয়েমিনকে যখন গাড়ি থেকে ফেলায় দেয়, পুলিশের ট্যাঙ্ক থেকে ফেলায় দেয়, আমি সহ্য করতে পারি না, আমি নাহলে 3 ঘন্টা আবু সাইদকে যখন আবু সাইদকে যখন মারে, ওটা কম হওয়ার পর যখন ইয়েমেনকে ফেলায় দেওয়া হয়েছিল এটা থেকে পুলিশের ট্যাঙ্ক থেকে, তখন আমি সহ্য করতে পারি নাই, বুঝছেন, যখন মুক্ত পানি করে বলছে করছিল, এগুলো সহ্য করতে পারিনি। এরকম বাংলাদেশ তো আমি চাই নাই, আমরা চাইছি বৈষম্যহীন, কোনো বৈষম্য থাকবে না। যে দল পালাই গেছে, কিন্তু ওই দলের অনেক নেতা কর্মী এই দেশে আছে না, আছে না, ওদের নিয়োগকৃত লোকেরাও এখনো আছে। হ্যাঁ, এখন দেখো যে ও পরীক্ষায় পাশ হবে, ও কোন দল করে কি করে আমার দেখার বিষয় নয়, ও তো এই দেশের মানুষ, সবাইকে নিয়ে তো একটা সমাজ। যেমন এখানে একটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, টেরাগেলা, সবাই নিয়ে আমার একটা সমাজ। আমরা সবাই নিয়ে যখন সমাজে বাস করি, কাউকে ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। কারণ একজন কুটিপতির সৌন্দর্য ফুটে তোলে একজন মুসি। কিভাবে ফুটে তোলে? কারণ ওই কুটিপতির যদি জোতাটা মুসি যদি পালিশ না করে, ওর সৌন্দর্য ফুটে উঠবে না। একটা টেলেসের যে জামা সেলাই করে, ও যদি ওর সুন্দর করে জামাটা সেলাই না করে, ওর সৌন্দর্য ফুটে উঠবে না। একজন ড্রাইভার ও গ্লাস সুন্দর গাড়ি যদি না চালায়, ওর সৌন্দর্য ফুটে উঠবে না। সেই জন্য ভাই সবাইকে নিয়ে আমাদের একটা সমাজ। আচ্ছা, এবারে আপনি বলুন, একজন নতুন সরকার বর্তমানে ক্ষমতায় এসেছে, জনাব তারেক রহমান, উনার এই 4 মাসের এই শাসনটা বা এই সরকারকে আপনি কোন চোখে দেখছেন বা কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ জি, ওনাকে অবশ্যই শ্রদ্ধা। এই দেশের মানুষ একা কিন্তু 17 বছর নির্যাতিত ছিল। বর্তমান সরকারও কিন্তু একজন মাজলুম, অবশ্যই আমি দীর্ঘ 17 বছর কিন্তু 17 বছর নির্যাতিত ছিলেন। খালি নির্যাতিত না, ওনার উপর অনেক টর্চার, অনেক কিছু বললে অনেক সময় যাবে। ওনার মাজা ভাঙা থেকে শুরু করে যা কিছু, বুঝছেন, উনি যে নির্বাস, ওনার মা জেলে গেছেন, ওনার ভাই মারা গেছেন, ওনার মা ভালো চিকিৎসা পায়নি, ওনার ভাই মারা গেছেন, বিদেশে মারা গেছেন, অনেক কিছু ওনার নির্যাতিত। মুসলিম হওয়ার পরে উনি আসার পরে সাধারণ মানুষের উনি আবেগটা বুঝতেছেন, সাধারণ মানুষ ওনার কাছে কী চায়। এই যেমন ফ্যামিলি কার্ডের হিসাব, আপনি ফ্যামিলি কার্ড দেন, আমি আর বিপক্ষে নয়, কারণ গ্রামের দরিদ্র মানুষকে ফ্যামিলি কার্ড আপনি দিতেছেন, খুবই ভালো কথা। কিন্তু আপনি বাংলাদেশের 64টা জেলার মধ্যে ধরেন সাপোজ 600 থানা আছে, আপনি একটা থানা বেছে নেন না, যে কোনো একটা থানা বেছে নেন বা একটা জেলা বেছে নেন। একটা জেলার মানুষকে আপনি কি করবেন? এই জেলার মানুষকে, যেমন গ্রামের মানুষ সাধারণত তারা মুরগি পালে, ছাগল পালে, গরু পালে, জি, এটার উপর যদি ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হইতো, জি, যে মানুষগুলো পালে ওদেরকে ওই মেয়ে দিয়ে প্রতি গ্রামে 30 জন প্রশিক্ষণ। মানে ফ্যামিলি কার্ড মানে আপনি সরকারি অনুদানটা না দিয়ে, নগদ টাকা না দিয়ে আপনি ওইটা, আমি কথা ওইটাও কর্মশিক্ষা দেন, ওইটাও দিবে। ওইটা দেওয়ার পাশাপাশি ঠিক আছে, তুমি যদি এই ট্রেনিংটা 6 মাসের মধ্যে কনফার্ম করতে পারো, 6 মাসের মধ্যে তোমার ট্রেনিংটা কনফার্ম করতে পারো, তাইলে তুমি কি পারবা? এই কার্ডটা পাবা। যখন তুমি, তখন মানুষ কর্মমুখী হবে, শিক্ষার জন্য আগ্রহ হবে।
ভাই যখন আপনি ট্রেনিংটা দিবেন তখন একজন কি খামারি আমরা গড়ে উঠবো। জি হ্যাঁ, Right. একজন খামারি গড়ে উঠবো। একজন খামারি যদি গড়ে ওঠে আমাদের দেশে কি হবে, অর্থনৈতিকভাবে আগায় যাবে। ও দুইজন মানুষ কি দিবে, কর্মসংস্থান দিতে পারবে। রাইট কিন্তু আমি ডাইরেক্ট ওই ফ্যামিলি কার্ড দিতেছি, দিয়ে নেতার পিছে পিছে ঘুরতেছে 2,000 5,000 7,000 করে দেওয়ার পর নেতার হাত ধরতেছে, পা ধরতেছে, ভাই আমার লাগবে, যার দরকার নাই এও করতেছে আমার লাগবে। গ্রামে এমনও যায় দেখেন, আমরা দেখছি 10 কেজি চালের জন্য মোটরসাইকেল নিয়ে যাইতেছে ভাই, 2-2.5 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে যাইতেছে 10 কেজি চাইলের জন্য, অথচ Right. যে পাওয়ার সে পাইতেছে না। Right. তা আমরা যদি এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি মানুষের যদি এই ধরনের পুরস্কার গড়ে উঠতাম, যারা একটু শিক্ষিত মেয়ে মানুষ, যারা শিক্ষিত 8 9 10 পড়ছে, ওদেরকে আমি টেলি শিখাইতে পারি, আর মোবাইলের যত সেকশনগুলি আছে সব আমি যদি শিখাইতে পারি, তারপরে এই যে খামারি সিস্টেম যদি করতে পারি, আমি খামারি গড়ে তুলতে পারবো, বুঝছেন? আমি তারপরে বিভিন্ন টেলার্স বিভিন্ন কিছু আমি মেয়েদেরকে- একটা জেলা যদি আমি করি, একটা জেলা যদি আমি বেছে নিই, যে কোনো একটা জেলা আমি বেছে নিলাম, ওইটা গেল একটা জেলা। ভাই আমাদের কিন্তু 50টা মন্ত্রণালয়, আমরা চাইলে কিন্তু যে কোনো সেবায় একটা করে মন্ত্রণালয় দিতে পারি। মাশাআল্লাহ, আপনি তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন খবর রাখেন। আমার একটা জেলা যদি আমি বেছে নেই, এই জেলার শিক্ষা ব্যবস্থা মন্ত্রীর ছেলেও যেখানে পড়বে, কৃষকের ছেলেও ওইখানে পড়বে। এই জেলার মধ্যে কোনো কিন্ডার গার্ডেন থাকবে না, কোনো পাবলিক স্কুল থাকবে না, পাবলিক কলেজ থাকবে না, কোনো কিছুই থাকবে না। Right. এইখানে শুধু একটা জেলা আমাকে বেছে নিতে হবে। একটা জেলা যদি আমি বেছে নিয়ে যদি এটা আমি করতে পারি, বুঝছেন, দেখ ফলাফল ভালো, পরে আমি আরেকটা ধরবো। যেমন চিকিৎসা ব্যবস্থা, একটা জেলা যদি আমি বেছে নিতে পারি, একটা জেলার কোনো ডায়াগনিক সেন্টার থাকবে না, কোনো প্রাইভেট ক্লিনিক থাকবে না, কোনো কিছু থাকবে না, একটা জেলা। এইভাবে যদি দেখা গেছে, এইভাবে যেমন নৌবাহিনী হ্যাঁ নৌবাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু জি। সেবা দিতেছে না। জি তার নৌবাহিনীর ব্যাপারে আচ্ছা, আপনি এখন আমাকে একটু জানান, বর্তমান যিনি সরকার, উনি তো নতুন, হুম। মাত্র 4 মাস গেল, এখনো 5 বছর 8 মাস বাকি আছে। উনি কি এই 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের দায়িত্ব যে নিছে, এটাকে ঠিকভাবে পালন করতে পারবো কিনা, আপনি কি বুঝতেছেন ওনার থেকে, সেটা রেসপন্স আসতেছে কিনা? ভাই যদি উনি ওনার উপদেশটা উনি যদি জনগণের কাছাকাছি না যায়, হ্যাঁ জনগণের কাছাকাছি না যায়, যদি ওনার উপদেষ্টার উপর নির্ভরশীল হয়ে থাকে, হ্যাঁ। যেরকম বিগত সরকার, আপনি খেয়াল করে দেখেন বিগত সরকার ওনার উপদেষ্টারা যা বলছে তাই আর উপর উনি নির্ভরশীল ছিলেন। জি 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 কিন্তু উনি বাস্তবতা মানুষের জীবনযাপন দেখে নাই, মানুষের উপহাস করছে। যখন মানুষ বিভিন্ন রকম নিয়ে জর্জরিত, তখন উপহাস করছে। এ ধরনের উপহাস না করে উনি বাস্তবতা যদি দেখতো, আমি দেশকে আগানো নেওয়ার জন্য আমার উপদেষ্টার উপর, আমার মন্ত্রীর উপর, আমার আমলার উপর আমি নির্ভরশীল নয়, রাইট, আমি আমি নির্ভরশীল, খোদ গিয়ে দেখবো। আমি সরাসরি যাই দেখবো, রাইট আমি সরাসরি যাই দেখবো, তখন দেখবেন এটা বাস্তব ভাই রূপান্তরিত করা সম্ভব। কিন্তু উনি যখন উপদেষ্টার ওপর নির্ভরশীল হয়ে থাকবে, কারণ একটা উপদেষ্টা যেন রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা পায়, উনি কিন্তু বাস্তবতা কি জিনিস কখনোই বোঝে না। রাইট হ্যাঁ, যখন উনি বাস্তবতা কোনো কিছু বুঝবে না, তখন উনি উপদেষ্টা কি দেবে, যে আমরা ভালো আছি, জনগণও ভালো আছে। রাইট, একদম সঠিক কথা বলেছেন। কিন্তু যখন দেখবেন আমিও ভালো আছি, জনগণও ভালো আছে, জনগণ কাছে গেল না, ওনার মাথা দৌড় উঠে থিরে থাকলো, আমার জনগণ তো ভালো হয়ে আছে। এই যেমন আমাদের দেশে হাম নিয়ে আজ যে 4 শিশু, এত শিশু যে আমাদের মারা গেল ভাই, হ্যাঁ, এত মায়ের সন্তান যে মারা গেল, এটি নিয়ে সরকার চাইলে ভাই 1.5 মাসের মধ্যে হামের টিকে আনা সম্ভব ছিল ভাই, রাইট কোনো ব্যাপার নয়। যার সন্তান মারা গেছে এ জানে সন্তানের মহব্বত, যার জানে এ বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই মায়ের সন্তান উনি 1.5 মাসে উনি সব সেক্টর বাদ দিয়ে উনি হামের জন্য 500 কোটি টাকা দিল না। হ্যাঁ, আজকে হামের টিকে পুরো বাংলাদেশে ক্লিয়ার করে দিল না। আইজও হামের বাচ্চা মারা যাইতেছে, রাইট, হ্যাঁ, আক্রান্ত হচ্ছে। হামের জন্য বাচ্চা মারা যাইতেছে, কিন্তু আজকে আমরা কোথায় এই হামের টিকাটা পরিপূর্ণ করতে পারলাম না, দিতেছে বিগত সরকারের দোষ। আর বিগত যেটা গেছে ওটা আমার দেখার দরকার নেই, আমি সামনের দিকে আগায় যাবো, বিগতর হিসেবে সমস্যা সমাধান করব। সমস্যা সমাধান করবো, সামনে যা করছে। কারণ ভুলডুঙ্গ অর্থনীতি নিয়ে যে দেশ আগায় নিতে পারে, এ হলো বাহাদুর। Right, হ্যাঁ, right, right. আর যে ভুলডুঙ্গ অর্থনীতিতে আরো অর্থনীতি খারাপ করে, একে আপনি বাহাদুর বলতে পারবেন না। কিভাবে বাহাদুর বলবেন? হ্যাঁ, Right, right. কারণ আপনি দেখেন আমাদের মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি অসুস্থ বোধ করলেন, তখন ডাক্তার এসে বললেন আপনি খুবই অসুস্থ, আপনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে হবে। উনি বললেন না, আমি বিদেশে যাবো না, কি সমস্যা? তখন বললেন ঠিক আছে, আমার দেশের চিকিৎসা নিলে কত বছর সময় লাগবে? বা 3 বছর সময় লাগবে। 3 বছর উনি অপেক্ষা করলেন, চিকিৎসা ব্যবস্থা পরিপূর্ণ করলেন, করার পর উনি কি করলেন, নিজের দেশে চিকিৎসা নিলেন। রাইট, উনি চাইলে তো বাইরে যেতে উনি পারতেন। তো চাইলে বাইরে নিতে পারতেন, কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায়? এই যে আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রি যে আছে, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে যে আমাদের টেকনিশিয়ান সব বাইরে থেকে আনা ভাই। রাইট, হ্যাঁ,
আপনি দেখেন ফিলিপাইন থেকে আনা, মালদ্বীপ থেকে আনা, নেপাল থেকে আনা, শ্রীলঙ্কা থেকে আনা, একজন টেকনিশিয়াল আমাদের দেশে 10টা শ্রমিকের শ্রমিকের পয়সা নিয়ে যায়। কিন্তু আমরা তো টেকনিশিয়াল গড়ে তুলতে পারতেছি না। আমাদের দেশের ভার্সিটি 1000তমর মধ্যেও নাই, অথচ পাকিস্তানের মতো ভার্সিটি প্রায় 3টে ভার্সিটি 1000তমর মধ্যে আছে, ইন্ডিয়ার মতো 22টা ভার্সিটি 1000তমর মধ্যে আছে, আমরা তার মধ্যে একটার মধ্যেও নাই। আমরা যতক্ষণ শিক্ষা বিনিয়োগ, চিকিৎসা বিনিয়োগ এগুলোর মধ্যে যতক্ষণ বরাদ্দ না বাড়াবো, বাজেট না বাড়াবো, গুণগত মান না বাড়াবো, ততক্ষণ আমরা জাতি হিসেবে কখনো গড়ে উঠবো না। রাইট, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আলাল। আচ্ছা, আপনি কোন জেলা? আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর, উত্তরবঙ্গে। জি। আচ্ছা আচ্ছা, আপনি পেশায় একজন ড্রাইভার? আমি একজন সিএনজি চালক। আচ্ছা, পড়াশোনা কি করেছেন আপনি? আমার বলতে গেলে আমি কিন্তু পড়ালেখা ভাই করতে পারি নাই, অভাব অবর্তনের কারণে করতে পারি নাই। তো আপনি এত কিছু জানেন কিভাবে? ভাই আমার একটাই থিওরি, আমি ডেলি একটা জাতীয় দৈনিক পড়ি। আচ্ছা, পত্রিকা পড়েন? আল্লাহ 30 দিন একটা জাতীয় দৈনিক, পিস মিডিয়া যেটা বলে, বুঝছেন? জি, হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা, ডেলি একটা জাতীয় দৈনিক পড়ি, এইখান থেকে আমার জানা ভাই। আমার খুবই ভালো লাগলো আপনার মতো মানুষের সাথে আমি কথা বলতে পেরেছি আর সাক্ষাৎকার নিতে পেরেছি। আপনি সত্যি আমার দেখা একজন অসাধারণ মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ঠিক পক্ষ আছে, থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে সালাম। বাইরে দেখবেন তাকে আসসালামু আলাইকুম। জি জি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি জি, থ্যাংক ইউ।